একটু মাইক্রোফোনটা আমরা মিউট করে রাখবো। আপনারা অনেকে নাম দিয়ে ঢুকেননি, নাম দিয়ে আসলে অ্যাকচুয়ালি ঢুকা হয়েছে জিটি, গ্যালাক্সি। নাম দিয়ে ঢুকলে ভালো হয়। হ্যাঁ, ক্লাসগুলো রেকর্ড হয় তো, সত্য থাকবো। Okay, তাহলে আমরা ক্লাসে চলে যাই। ক্লাস প্ল্যানিং হয়েছে, স্ক্রিন দেখতে পাচ্ছেন? আসতেছে স্যার। হ্যাঁ, এবার দেখা যাচ্ছে। আসছে স্যার। ওকে, থ্যাংক ইউ। দেখা যায় স্যার, দেখা যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, লাস্ট ক্লাসে আমরা ইনসাইডার ট্রেডিং নিয়ে পড়েছিলাম। এর মিনিংটা এরকম ছিল যে কোম্পানি, এমপ্লয়ি অথবা অন্য কেউ কোনো প্রাইভেট ইনফরমেশন, প্রাইভেট মানে যে ইনফরমেশনটা, মানে এই অর্থে বলবো যেটা এখনো পাবলিক হয়নি, সেই ইনফরমেশনটা জানার ফলে তাদের শেয়ার বা ডিবেঞ্চার এগুলো পারচেজের দ্বারা যদি পার্সোনাল গেইন হয়, সেই ট্রানজেকশন গুলোকে ইনসাইডার ট্রেডিং বলবো। আচ্ছা, তো এইটা তো আসলে ইল্লিগাল। স্যার আপনার একটা ফ্রেন্ডের এক্সাম্পল দিয়েছেন স্যার। সরি, বলছিলাম স্যার আপনার একটা ফ্রেন্ডের এক্সাম্পল দিয়েছেন স্যার এটা। হ্যাঁ হ্যাঁ, তো এইটা তো অ্যাকচুয়ালি ইল্লিগাল। তো এর জন্য আছে, আপনার হচ্ছে যে অ্যাক্ট আছে, যে এই ইনসাইডার ট্রেডিংটা ইভেন বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন ফ্রিকুয়েন্টলি এটাকে খুব অবজার্ভ করে যে তারা যেন কেউ ইনসাইডার ট্রেডিং এর যেন বেনিফিট যেন না নিতে পারে, এই জন্য তারা রেগুলারলি সার্কুলেট করে থাকে। তারা কিছু নিয়ম কানুন দিয়েছে, তারা কিছু অ্যাক্টিভিটিস প্রহিবিট করে দিয়েছে, যেগুলো একদম নিষেধ, এই অ্যাক্টিভিটিস গুলো করা যাবে না। ঠিক আছে, যেমন হচ্ছে নো ইনসাইডার মে পারচেজ অর সেল সিকিউরিটিজ অফ দ্য কোম্পানি ওয়াইল ইন পসেশন অফ ম্যাটেরিয়াল নন পাবলিক ইনফরমেশন কনসার্নিং অফ দ্য কোম্পানি। প্রথমটা হচ্ছে ভেরি একটা জেনারেল একটা কথা বলেছে এখানে, যে এটা আমরা সবাই জানি। দেখেন এখানে যে জিনিসগুলো আছে সবগুলো, আচ্ছা একদম মানে ভেরি একটা জেনারেল একটা কথা, কোম্পানি যে ইনফরমেশনটা নন পাবলিক এখনো আছে, তো সেটা জেনে কোনো পারচেজ বা সেল করা যাবে না তার সিকিউরিটিজ, ফার্স্ট কথা। সেকেন্ডলি বলছে নো ইনসাইডার মে অ্যাটাম্প টু টেক এনি ইকোনমিক অর পার্সোনাল অ্যাডভান্টেজেস অফ এনি ম্যাটেরিয়াল নন পাবলিক ইনফরমেশন। হ্যাঁ, যে ইনফরমেশনটা ম্যাটেরিয়াল এখনো পাবলিক হয়নি, সেখান থেকে কোনো ইকোনমিক বেনিফিটস, আলটিমেটলি একই কথা ঘুরে ফিরে আসছে। No insider may purchase or sell securities of the company during any restricted trading period generally imposed. হ্যাঁ, যদি কোনো রেস্ট্রিক্টেড ট্রেডিং পিরিয়ড থাকে যে এই সময়ের মধ্যে আহ কোনো ট্রেডিং করা যাবে না, তারপরেও যদি কোনো ইনসাইডার সেটা ট্রেড করে, তাহলে সেটা মানে সেটা নিষেধ করেছে, তাহলে সেটা করলে তখন সেটা কি হবে? সেটা ইল্লিগাল হবে, তো তখন সে পানিশড হতে পারে। নো ইনসাইডার মে ডিসক্লোজ ম্যাটেরিয়াল নন পাবলিক ইনফরমেশন কনসার্নিং দ্য কোম্পানি টু এনি আউটসাইড পার্সন। এটাও প্রহিবিশনের মধ্যে আছে। আপনি আপনার পরিচিত জনদের কাছে, ফ্রেন্ডদের কাছে, আপনার ফ্যামিলি পার্সনদের কাছে কোম্পানির কোনো নন পাবলিক ইনফরমেশন, নন পাবলিক ইনফরমেশন মানে প্রাইভেট ইনফরমেশন যেটা ইয়েট নট মানে পাবলিক, এখনো সেটাকে মানে পাবলিশড করা হয়নি, সেই ধরনের কোনো ম্যাটেরিয়াল ইনফরমেশন আপনি কখনো শেয়ার করতে পারবেন না। নো ইনসাইডার মে গিভ ট্রেডিং অ্যাডভাইস অফ এনি কাইন্ড অফ রিলেটিং টু দ্য সিকিউরিটিজ অফ দ্য কোম্পানি টু এনি ওয়াইল প্রসেসিং আর নন প্রসেসিং ম্যাটেরিয়াল নন পাবলিক ইনফরমেশন। হ্যাঁ, আপনি অ্যাডভাইসও দিতে পারবেন, আপনি যদি সেই ধরনের ইনফরমেশন জানেন, হ্যাঁ, তাহলে সেই ইনফরমেশন জানার উপর বেসিস করে আপনি কখনো অ্যাডভাইসও দিতে পারবেন না। ঠিক আছে, তো এই জিনিসগুলো অ্যাকচুয়ালি প্রহিবিশনের মধ্যে আছে, এটা অ্যাক্টে আছে, অ্যাক্টে বলা আছে এই বিষয়টা। আচ্ছা, তো এইটা আমাদের জাস্ট কয়েকটা জানলেই হবে, যদি এরকম কোনো বিষয় আসে যেন আমরা লিখতে পারি, বা আমরা কনসেপ্টটা আমাদের থাকলো যেন আমরা তার আলোকে যেন কোনো বিষয় আমরা আলোচনা করতে পারি। আচ্ছা, আরেকটা কনসেপ্ট এখানে দিয়েছে, যে কনসেপ্টের কন্টিনিউটি আপনারা বিভিন্ন জায়গায় পাবেন, দেখতে পাচ্ছেন স্ক্রিনে, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। যখন অডিট করবেন খুব বেশি আকারে এটা পাবেন, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। তো আমরা এখানে যদি বুঝে যাই তাহলে আমাদের পরবর্তীতে অনেক ইজি হবে যে কোনো কিছু বুঝতে। কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আমি এর আগে বলেছিলাম কোনো একটা ক্লাসে, যে আপনার ইন্টারেস্টের সাথে কনফ্লিক্ট কিভাবে হয়।
আপনার কোনো প্রফেশনাল ডিউটি পালন করতে যেয়ে যদি কোনো কম্প্রোমাইজ করতে হয় আপনার কোনো বেনিফিটস এর জন্য, সেটি হচ্ছে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। লাইক কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট অকার্স হোয়েন, যেমন আপনি অ্যাজ এ অডিটর, মানে এক্সাম্পল দিলে বেটার হবে, অ্যাজ এ অডিটর হিসেবে আপনি যখন অডিট করতে যাবেন, আপনার যদি সেটা বন্ধুর প্রতিষ্ঠান হয় তখন ভাবতে পারেন যে একটু রিল্যাক্স এতে করি, আইন কানুনকে একটু কম কমপ্লাই করি, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। আপনি একটা অডিট করতে গেছেন, ওই কোম্পানির প্রচুর শেয়ার আপনার কেনা আছে, ঠিক আছে, তাহলে আপনার সেখানে, আপনি যেহেতু শেয়ার কেনা আছে, আপনার একটা ইন্টারেস্ট আছে, এখন আপনি অডিটটা ইন্ডিপেন্ডেন্টলি করতে পারবেন না, এটি হচ্ছে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। ঠিক আছে, আমি আমার একটা পার্সোনাল এক্সাম্পল দিয়েছিলাম যে আহ, আপনার সে আপনি প্রমোশন রিলেটেড কোনো কাজে আপনার বসকে একটা প্রেজেন্টেশন দিলেন, একটা গিফট দিলেন, ঠিক আছে, এখন যখন আপনাকে ইভালুয়েট করবে তখন কিন্তু সে, তার মাথায় কাজ করতে পারে, সে তো যেহেতু আমাকে গিফটটা দিয়েছে, আমি ফেয়ারলি না করে একটু তাকে বেশি করে আমি একটু মানে মানে অ্যাপ্রিসিয়েট করি বা বেশি মার্কস দিই, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। ঠিক আছে, তো যাই হোক, আমরা এখন এবার একটু লিটারেচার দেখি যে লিটারেচারে কি বলছে। কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট অকার্স when an individual and organization has competing personal, professional, or financial interest that could compromise their impartiality, judgment, or loyalty. দেখেন, যখন আপনার পার্সোনাল, প্রফেশনাল বা ফিনান্সিয়াল ইন্টারেস্ট পারফর্ম করছেন, তখন যদি আপনাকে কম্প্রোমাইজ করতে হয় আপনার জাজমেন্টের ক্ষেত্রে, আপনার লয়্যালটির ক্ষেত্রে, ইন দেয়ার ডিউটিস অর ডিসিশন মেকিং, তাহলে সেটাই হচ্ছে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। ইট ক্রিয়েটস এ সিচুয়েশন হোয়ার পার্সোনাল গেইন মে ইনফ্লুয়েন্স প্রফেশনাল অব্লিগেশনস লিডিং টু বায়াসড অর আনএথিক্যাল আউটকামস। Another way we can say in corporate governance conflict of interest, how we can see the conflict of interest. Individuals in leadership positions like directors, executives, or major shareholders have personal or financial interest that could improperly influence their decisions, harming, যেমন একটু বলি, আমাদের ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টরের ক্ষেত্রে প্রথম কথাটা বলা হচ্ছে যে ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর নেভার হোল্ড দ্য শেয়ার। আমরা পড়ে এসেছি, মনে পড়ে, যে যে কোম্পানি আপনি ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর হবেন সেই কোম্পানি শেয়ার হোল্ড করতে পারবেন না, প্রথম কথা। দ্বিতীয়ত কথা বলছে হ্যাঁ পারবেন, হ্যাঁ এটা হিউম্যান রাইটস কে একটু করা হয়, ওই ওই জায়গাটা থেকে বলছে যে লেস দেন 1%, ইনসিগনিফিকেন্ট অ্যামাউন্ট, লেস দেন 1% শেয়ার হোল্ড করতে পারবেন। এখন এই যে শেয়ার হোল্ড, এটা কেন দেয়নি ওপেন করে, এইটাই কিন্তু কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। তার যদি প্রচুর শেয়ার থাকে, সে বায়াসলি কাজ করতে, আনবায়াসলি সে কাজ করতে পারবে? পারবে না, কারণ তার যখন শেয়ার আছে, তার ইন্টারেস্ট আছে, সুতরাং সে তখন আনবায়াসলি ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে পারবে না, এই কারণেই ওই কন্ডিশন গুলো দিয়েছে। ঠিক আছে, effective governance requires transparency, accountability, and the alignment of interest between management and shareholder. Management and shareholder. কিরকম কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হতে পারে কর্পোরেট গভর্নেন্সের ক্ষেত্রে যদি আমরা দেখি? সেলফ ডিলিং, executives or directors make decisions that benefit themselves rather than shareholder, conflict of interest. এরকম কোন ডিসিশন আসছে? ও আচ্ছা, আরেকটু বলি, আপনাদের যখন আমরা নমিনেশন, রিমুনারেশন এন্ড নমিনেশন কমিটি পড়েছিলাম, এনআরসি, নমিনেশন এন্ড রিমুনারেশন কমিটি, তখন কিন্তু এই যে সিইও বলি, সিএফও বলি, তাদের যদি কোনো ইস্যু আসতো, তাদেরকে কিন্তু সে ডাইরেক্টর মিটিং এ কিন্তু রাখা হতো না, সেখানে কিন্তু বলা ছিল, খেয়াল করে আপনাদের, কারণ তার ইস্যুটা সেখানে আছে, এই কারণে তার কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হয়ে যাবে, এই এই কারণে তাকে সেখানে রাখা হতো। The CEO approves a contract with a company owned by their relative. রিলেটেড পার্টি ট্রানজেকশন, সেটাও আপনার সেলফ ডিলিং এর মধ্যে পড়ে। রিলেটেড পার্টি ট্রানজেকশন আমরা এর আগে দেখে আসছি, কোন ট্রানজেকশন গুলোকে রিলেটেড পার্টি ট্রানজেকশন বলবো। এটাও কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট ক্রিয়েট করে। আপনি আপনার জায়গায় আছেন, আপনি আপনার প্রফেশনের জায়গায় আসছেন, বাট একটা হচ্ছে কন্ট্রাক্টের কাজ আপনার ছোট ভাইকে দিচ্ছেন,
আপনি রিলেটিভ কে দিচ্ছেন, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, এটাকে সেলফ ডিলিং কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আমরা বলতে পারি। এখন মনে হচ্ছে যে স্যার এগুলো তো অ্যাকচুয়ালি এগুলোই আমাদের প্রতিনিয়ত হয়, এই কারণেই তো ঠিক গভর্নেন্স বলছেন নাই, স্যার। এই কারণেই তো ফল করে। হ্যাঁ, দেখবেন যে প্রতিষ্ঠান যত ভালো, সে প্রতিষ্ঠান তত তার রিলেটিভসদের চিনে না, সে প্রতিষ্ঠান তত ভালো তার ফ্যামিলিকে চিনে না। ফ্যামিলিকে চিনতে পারে, ফ্যামিলি সাকসেশন প্ল্যানিং আমরা করে আসছি, ফ্যামিলির সাকসেশন প্ল্যানিংটা কেমন হবে, কার পরে কে কিভাবে আসবে, সব সুন্দরভাবে থাকে। যে ফ্যামিলির সাকসেশন প্ল্যানিং নাই, যে ফ্যামিলি বিজনেসে, সেই ফ্যামিলি বিজনেসও কি করে, ফল করে। কারণ ভাই ভাইদের মধ্যে কি হয়ে যায়, দ্বন্দ্ব হয়ে কি হয়ে যায়, চার পাঁচটা ভাগ হয়ে যায়, দেখে থাকবেন মামলা হয় এগুলো নিয়ে। ভাইরা মামলা করে, দেখবেন যখনই বিজনেস ভালো করে, আপনারা খেয়াল করে দেখবেন, যখনই একটা বিজনেস ভালো করছে, তখনই দেখবেন যে দুই তিন ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব হয়ে যার যার মতো শোরুম ওপেন করে। টপ 10 ঢাকার মধ্যে কয়েকটা আছে না, তারা এক একজন এক একটা মালিকানা দাবি করে, খেয়াল করে আপনাদের টপ 10 একটা দ্বন্দ্ব আছে হ্যাঁ না। আছে স্যার, টপ 10, জি টপ স্যার, 10। জি স্যার হ্যাঁ, আছে। টপ 10 দ্বন্দ্ব আছে। এটা কেন জানেন? এটা হচ্ছে ল্যাক অফ ফ্যামিলি সাকসেশন। খুবই সুন্দর স্পষ্ট এগুলো। এ তো বিভিন্ন নাম দিয়ে খুলছে স্যার এখন। টপ 10 হ্যাঁ, মার্ট, বিভিন্ন টপ নাম 10 দিয়ে ওই প্লাস। ভাইয়েরা ভাগ হয়ে গেছে। হ্যাঁ, তারপরে দেখবেন যে একটা ভালো রেস্টুরেন্ট হয়ে যাচ্ছে, সেই রেস্টুরেন্ট যখন ভাইয়েরা ভাগ হয়ে যাচ্ছে, যার যার মতো শোরুম ওপেন করছে। হ্যাঁ, বাট সেগুলো নিয়ে মামলা মোকদ্দমায় স্টার তারা চলে কাবাব। যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, মামলা মোকদ্দমায় চলে যাচ্ছে। হ্যাঁ, তো এগুলো ল্যাক অফ সাকসেশন প্ল্যানিং, আলটিমেটলি ল্যাক অফ গভর্নেন্স। গভর্নেন্স থাকবে না, আলটিমেটলি একটা পর্যায়ে এগুলো ফল করবে। এই, তো এগুলো কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের এই জায়গাগুলো থেকেও এগুলো ঘটে থাকে। আর যারা ভালো বিজনেস করে দেখে থাকবে যে তারা এগুলোকে মিনিমাম টলারেট করে না। তারা যে এইচআর হেড নিয়োগ দেবে, তারা যে সিএফও নিয়োগ দেবে, তাদেরকে ইন্ডিপেন্ডেন্স দেবে। তাদেরকে বলবে তুমি 100% রুলস এন্ড রেগুলেশন কমপ্লাই করবা, তুমি তুমি আইন, তুমি এখানে অ্যাডমিনিস্ট্রেশন এস্টাবলিশ করবা, তাতে করে তোমার যা করা লাগে। ইভেন আপনার একটা কথা বলা হয় যে সিকিউরিটি আপনাকে গেটে আটকিয়ে দিবে, তার মানে সিকিউরিটি ইজ ওকে, বলা হয় না? পারফেক্ট। ইয়েস স্যার। হ্যাঁ, সো তার মানে সেখানে রুলসটা এস্টাবলিশ, ওই সিকিউরিটি খুবই স্ট্রিক্ট, যে সবাইকে চেক করে ঢুকাবে, তাকে ইনস্ট্রাকশন দিয়েছেন সবাইকে চেক করে ঢুকাবে। ঠিক আছে, সে তখন মালিক দেখবে না, সে তখন অন্য কাউকে দেখবে না, তাকে তো ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে সবাইকে চেক করে ঢুকানোর, সে সবাইকে চেক করবে, মালিক হলেও চেক করবে, তাকে তো বলেনি যে তুমি মালিককে চেক করবে না, তাকে বলা হয়েছে তুমি সবাইকে চেক করে সেটাই ঢুকাবা, স্যার। সে সবাইকে চেক করে ঢুকাবে। আর যদি সে মালিক দেখেই সে বললো যে আমি যেহেতু স্যার মালিক আমি চেক করবো না, তার মানে আপনার সেখানে গভর্নেন্স নাই। কারণ তাকে তো সেটা বলা হয়নি, তাকে তো সেই রেসপন্সিবিলিটি দেওয়া হয়নি, অথরিটি দেওয়া হয়নি যে তুমি মালিক দেখে তুমি এটা করবা না। দেখবেন যে এই যে এসএসএফ, স্পেশাল সিকিউরিটি ফোর্স, হ্যাঁ, তারা কিন্তু তাদেরকে যে ইনস্ট্রাকশন, তাদের যে রুলস এন্ড রেগুলেশন, সেক্ষেত্রে এসএসএফ যে আমাদের এর আগে যে মানে একটা গভর্নমেন্ট সিস্টেম ছিল, প্রাইম মিনিস্টার এসএসএফ পেত, প্রেসিডেন্ট এসএফ পেত, এখনো প্রেসিডেন্ট পাচ্ছে, এখন চিফ অ্যাডভাইজার পাচ্ছে এসএসএফ। তারা দেখবেন যে বড় বড় মন্ত্রী বা অন্য কাউকে কখনো কিন্তু তারা ইয়া করতো না, মানে আহ, ওইভাবে টেক কেয়ার করতো না। তার টেক কেয়ারের একটাই বিষয় ছিল যে প্রাইম মিনিস্টারের সিকিউরিটি। সেজন্য সেটা একটা এমপি হোক, সেটা একটা মিনিস্টার হোক, তাকে কিভাবে দেখতে হবে ডাজেন্ট দ্য ম্যাটার। ইভেন দো ওই যে আহ, আপনার এই এসএসএফ এর উপর মাঝে মাঝে আহ, যাদেরকে নিরাপত্তা দিত তারা একটু প্রকাশ করতো, তাদেরকে এত সিকিউরিটির মধ্যে রাখে। এনিওয়ে, ওদিকে না যাই আমরা। তো যাই হোক, এগুলো মোটামুটি আমাদের হচ্ছে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের একটা এক্সাম্পল আমি দিয়ে দেবো, এগুলো আপনারা পড়লেই পারবেন। তো আজকে উম আচ্ছা, একটা সিনারিও যদি বলি এখানে কি আছে, একটা সিনারিও রেখেছি। এ গভর্নমেন্ট অফিসিয়াল is responsible for awarding a construction contract, already said to you, for a new highway. Unknown to the public, the official's brother owns one of the bidding construction company. If the official favors his brother's company in the selection process, it would be a conflict of interest because his personal relationship could influence the decision that
should be made fairly. কেন এটা প্রবলেম? কনফ্লিক্ট অফ ইন্টারেস্টে কেন প্রবলেম? কেন এটা প্রবলেম? আলটিমেটলি স্যার আপনাকে ডেটারোয়েট করে নেপোটিজম দেবে। হ্যাঁ নেপোটিজম হবে। হ্যাঁ হ্যাঁ, স্যার নেপোটিজমও তো এটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। হ্যাঁ বলেন। এটা তো এখনো স্যার পাবলিক হয় নাই স্যার, এটা তো টেবিলে আছে, সেই ইনফরমেশন আগে থেকেই মানে লিক হ্যাঁ লিক হয়ে যাচ্ছে, তো এটা হ্যাঁ তো কনফ্লিক্ট হ্যাঁ অফ ইন্টারেস্ট হচ্ছে। হ্যাঁ। তাই এখন এইটা এইটা এটা কি প্রবলেম ক্রিয়েট করে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট? ফার্স্ট হচ্ছে যে দেখেন যারা ওই যে টেন্ডার যদি ওইভাবে হয়, তাহলে ভালো কনস্ট্রাকশন কোম্পানি কিন্তু প্রতিষ্ঠান দেখেই বলবে কি, না না না, ওদের ওখানে টেন্ডার সাবমিট করব না, কারণ ওরা সিস্টেমে কাজ দেবে, রাইট? তাতে করে ইয়েস স্যার। প্রক্রিয়ার যে ফেয়ারনেস বা ট্রাস্ট, এটা কি হয়ে যায়, নষ্ট হয়ে যায়। ভালো ভালো কন্ট্রাক্টর যাবে না, টেন্ডার ফেলবে না, না ওখানে খালি খামাখা টেন্ডার ফেলে কি করব, আমাদের কাজ দেবে না, ওখানে কাজ অলরেডি দেওয়া আছে, তারা শুধু টেন্ডার ফেলবে, তারা কাজ পাবে। তাহলে আপনার প্রতিষ্ঠানের প্রতি ট্রাস্ট নষ্ট হয়ে যায়। ট্রাস্ট মানে কি? ক্রেডিবিলিটি নষ্ট হয়ে যাবে, অ্যাকসেপ্টেন্স নষ্ট হয়ে যাবে সোসাইটির। ওই কন্ট্রাক্টরও কিন্তু পার্ট অফ দ্য সোসাইটি। ইট মে লিড টু দ্য সিলেকশন অফ আনকোয়ালিফাইড বিডার ওয়াস্টিং পাবলিক ফান্ড। এটা একটা স্পেসিফিক এক্সাম্পল, আমরা স্পেসিফিকে যাব না। এটা আনকোয়ালিফাইড লোকজনকে কি করতে পারে, নিয়োগ দিতে পারে আপনি কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের ফলে। ইট কুড বি কনসিডার করাপশন অন আনইথিক্যাল বিহেভিয়ার, ডেফিনেটলি। তো এই মোটামুটি ছিল আপনাদের এই কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, ইনসাইডার ট্রেডিং, এই বিষয়গুলো পরবর্তীতেও পাবেন। এই কারণে বলা আছে যে অডিটিং এ খুব কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট নিয়ে পাবেন। এই কারণে বলা আছে যে আপনি কোন কোন প্রতিষ্ঠান অডিট করতে পারবেন, কে অডিটর হতে পারবেন, এই জন্যই এই প্রশ্নটা, হু ক্যান বি দ্য অডিটর। তো এই মোটামুটি আমাদের কর্পোরেট গভর্নেন্স আমাদের কিন্তু মোটামুটি শেষ হয়েছে। পরবর্তীতে যে ক্লাস শিডিউলটা আমরা করলাম 11, 12, 13, 14, তো এই শিডিউলে আমরা ওই প্রবলেম সলভিং গুলো নিয়ে করব, কিছু কেস স্টাডি নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে? আচ্ছা, আজকে একটা জিনিস দেখবো আমরা, ইন্টারনাল কন্ট্রোল চ্যাপ্টারটা আজকে শেষ করছি। এই বিষয়ের উপর আমরা আজকে একটা কেস স্টাডি দেখবো। আচ্ছা, কেস স্টাডির ক্ষেত্রে আমাদেরকে একটু স্লোলি পড়তে হবে, বিষয়টা একটু বুঝতে হবে, দেন আমরা সেই অনুযায়ী আমরা আলোচনা করতে পারবো। দেখতে পাচ্ছেন না স্ক্রিন? দ্য চেয়ারম্যান অফ দ্য অডিট কমিটি। জি স্যার দেখা যাচ্ছে। বলেন, অডিট কমিটির চেয়ারম্যান কে হতে পারবে? Independent director. ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর, নাইস, থ্যাংক ইউ। আবার ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টরও কি আছে, কোয়ালিফিকেশন আছে। হু ক্যান বি দ্য ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর? সেদিকে যাচ্ছি না। চেয়ারম্যান অফ দ্য অডিট কমিটি অফ দ্য মোশন পিএলসি expressed its dissatisfaction over the internal control system of the company. কিসের উপর? Internal control, লাল, of the company, where memo presented before the meeting shown that Mr. Shan, a highly dedicated and competent employee, Mr. Shan, highly dedicated and competent employee, had been responsible for accounting related matters for last 2 decades. My God, 20 বছর যাবত সে কি আছে, সে অ্যাকাউন্টিং এর জন্য সে রেসপন্সিবল পারসন, ইভেন সে খুবই ডেডিকেটেড আর কম্পিটেন্ট। হিজ devotion to the farm and his duties had always been remarkable over the years. He had been given increased responsibility, তাকে আরো বেশি রেসপন্সিবিলিটি দেওয়া হয়েছে। রিসেন্টলি দ্য এক্সটার্নাল অডিটর ইন চার্জ ওয়াজ ডিসকভার্ড দ্যাট, কে ডিসকভার করেছেন? এক্সটার্নাল অডিটর ডিসকভার করেছে। মিস্টার শান হ্যাড এম্বাজাল্ড, দেখেন 20 বছর যাবত আছে, সে ডেডিকেটেড এবং কম্পিটেন্ট, তাকে অ্যাকাউন্টিং এর পাশাপাশি এডিশনাল রেসপন্সিবিলিটিও দিয়েছে। এবার এক্সটার্নাল অডিটর কি করেছে? সে কিছু পেয়েছে, কি পেয়েছে? এম্বাজেল পেয়েছে, মোর দ্যান বিডিটি 10 মিলিয়ন ওভার এ 5-year পিরিয়ড। 5 বছর ধরে সে 10 মিলিয়নেরও বেশি ফান্ড এম্বাজেল করেছে, but not recording in the sales journal. Sales journal এ রেকর্ড নাই, subsequently diverting to the cash receipt. The chairman of the committee
opined that it is detrimental to the good governance. অডিট কমিটি প্রথমেই কি সে ডিসস্যাটিসফ্যাকশন শো করেছে, কিসের উপর শো করেছে ডিসস্যাটিসফ্যাকশন? ইন্টারনাল কন্ট্রোলের উপর। কারণ ইন্টারনাল কন্ট্রোল এটাকে ধরতে পেরেছে, হ্যাঁ ধরতে পেরেছে ইন্টারনাল কন্ট্রোল? না, ইন্টারনাল external auditor এটা তো ধরেছে। external। হ্যাঁ হ্যাঁ স্ট্যাটিউটরি হ্যাঁ, অডিটর ধরা গেছে। হ্যাঁ হ্যাঁ, সে এক্সটার্নাল অডিটর এটা ধরেছে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে এক্সটার্নাল অডিটর তো কোম্পানিতে কন্টিনিউয়াসলি কাজ করে, ঠিক আছে? এখন 5 বছর ধরে এই এম্বাজালমেন্ট হয়েছে। দেখেন, আমরা অ্যানালাইসিসটা এইভাবে করি, ইভেন সে 20 বছর যাবত সে কাজ করে, 5 বছর ধরে সে এই এম্বাজল গুলো করেছে। The chairman of the audit committee is that is good governance and against the well-being of the company. Definitely, in this regard, the chairman of the audit committee urged that head of internal control and compliance department to conduct an investigation on the issue and place a report covering the lawful of internal control system in the subsequent meeting. সে বলল, কি বলল? ইনভেস্টিগেশন করতে on this issue and place a report, একটা রিপোর্ট দিতে পরবর্তী মিটিং এ। কি নিয়ে? আমাদের ইন্টারনাল কন্ট্রোল কোথায় ফেল করেছে, কেন ইন্টারনাল কন্ট্রোল এটা ধরতে পারলো না, এই বিষয়ে সে একটা মেমো লিখতে বলেছে পরবর্তী মিটিং এ। আচ্ছা, রিকোয়ারমেন্টে আমাদেরকে কি বলেছে? অ্যাজ এ হায়াক অফ দ্য কোম্পানি, তার মানে অ্যাজ এ হেড অফ ইন্টারনাল কন্ট্রোল অ্যান্ড কমপ্লায়েন্স অফ দ্য কোম্পানি, what sort of shortcomings in the internal control system, that's why the above kind of occurrence was happened in the company. কি ধরনের শর্টকামিং তাদের ইন্টারনাল কন্ট্রোলে ছিল যার ফলে এরকম একটা ঘটনা ঘটেছে? ফেভারিটিজম, নেপোটিজম, হ্যাঁ, আর সরি, ফেভারিটিজম থাকতে পারে, করাপশন থাকতে পারে, এটাই তো হওয়ার কথা। না, আচ্ছা। হচ্ছে না আনসার, এটা বললে হবে না, ইন্টারনাল কন্ট্রোলের শর্টকামিংস বলতে হবে। একজন ব্যক্তি মিস্টার শান, সে এম্বাজেল করেছে 5 বছর ধরে, এখানে নেপোটিজমের কি দেখলেন আপনি বলেন? এখানে একজন ব্যক্তি 20 বছর ধরে একই ডেস্কে আছেন, এটা তো একটা, এটাই তো একটা হ্যাঁ, ইরেগুলারিটিস। প্রথম গুড, ইরেগুলারিটিস এটা, এটা। গভর্নেন্স হ্যাঁ, ফেল করছে। হ্যাঁ, গুড, হ্যাঁ, এটা একটা কনসার্নিং ইস্যু, এটা ইস্যু, এটা একটা কনসার্নিং ইস্যু, ঠিক আছে? এটা একটা অবশ্যই কনসার্নিং ইস্যু। সেম পার্সন, এই কারণে কিন্তু আপনারা দেখে থাকবেন যে আপনাদের ট্রান্সফার হয়, ঠিক আছে? ট্রান্সফারে এটা একটা অ্যাডভান্টেজেস, ট্রান্সফারের অনেক ডিসঅ্যাডভান্টেজেস আছে, তার মধ্যে এটা একটা অ্যাডভান্টেজেস। একজন ব্যক্তি 20 বছর যাবত আছে, সো এইটা ইন্টারনাল কন্ট্রোল কিভাবে দেখেছে, ফার্স্ট ওয়ান। সেকেন্ড ওয়ান হচ্ছে সে কি করলো? হ্যাঁ, বলেন বলেন, আপনারা বলেন, স্যার এই জায়গায় আমি যে আপনাদের 5 কথাই শুনতে বছর চাচ্ছি। মানে 5 ইয়ার্স ধরে মানে কোনো রেকর্ড নাই সেলস জার্নালে বা সাবসিকুয়েন্ট ক্যাশ রিসিপ্টে, তো এইটাকে মানে ওই সময়ও তো মানে প্রতি বছরই তো হ্যাঁ, এক্সটার্নাল অডিটররা আসেন, আর তারা 5 বছর পরে এটাকে ট্রেস আউট করতে পারলেন। এটা না, এটা কেন এইটা হয়েছে? এটা আমরা এখানে কাউন্টার কোশ্চেনে যাচ্ছি না আমার, আচ্ছা না, আচ্ছা আচ্ছা এটা আমরা কাউন্টার ঠিক আছে। কোশ্চেনে যাচ্ছি না, এটা আমরা ফিল করছি, এটা একটা কেস দেওয়া হয়েছে, এই জায়গা থেকে ইন্টারনাল কন্ট্রোল কেন ফেল করেছে, এটা হচ্ছে কনসার্নিং ইস্যু। আপনারা জিনিসগুলো এইভাবে থিঙ্কিং করবেন। হ্যাঁ, আমার আচ্ছা। অর্গানাইজেশনে ইন্টারনাল কন্ট্রোল কেন ফেল করলো, ইভেন ইন্টারনাল কন্ট্রোলে কোথায় কোথায় প্রবলেম, আমাকে সেটা কি করতে হবে? এজ এ ফাইন্ড আউট হায়াক করতে। হিসেবে আমাকে সেটা আইডেন্টিফাই করে এই এম্বাজেলমেন্ট বা এই ধরনের সিচুয়েশন যেন ভবিষ্যতে না ঘটে, সেই ধরনের কারেক্টিভ অ্যাকশন নিতে হবে। এজ এ বিজনেস লিডারের এটাই কাজ, ঠিক আছে? এখন যদি আমরা থিঙ্কিং করি 5 বছরে এক্সটার্নাল অডিটর কেন ধরতে পারেনি, তাহলে কারা কারা এক্সটার্নাল অডিটর ছিল তাদেরকে ডাকো, 5 বছর কেন হয়নি, এই 5 বছর আর নিয়ে আমাদের পড়ে থাকলে আমরা আমরা সামনে যেতে পারবো? নেবার।
আমাদেরকে দেখতে হবে যে আমার এক্সিস্টিং সিস্টেম কেন ফেল করলো, কোথায় প্রবলেম, তাহলে সেই প্রবলেমটা আমি নেক্সট টাইমে সলভ করব, এজ এ রেজাল্ট আমার জন্য এই ধরনের ঘটনা না ঘটে, আমার সামনে আগাতে হবে। এই জন্য আমারকে দৃষ্টি দিয়ে দেখতে হবে ইন্টারনাল কন্ট্রোলটা দেখতে কেমন। এটা আমাকে একটা আদর্শ ইন্টারনাল কন্ট্রোল সিস্টেম আমার মাথায় থাকতে হবে, আমার থিঙ্কিং এ থাকতে হবে। তাহলে ওই আদর্শ ইন্টারনাল কন্ট্রোল সিস্টেমের যদি এখানে না থাকে, তাহলেই তো আমার এই ঘটনাটা ঘটেছে। তাহলে আদর্শ ইন্টারনাল কন্ট্রোল সিস্টেমের কি কি আছে সেটা আমাকে জানতে হবে আগে। ওকে ওকে স্যার। স্যার ইন্টিগ্রিটি অ্যান্ড ইথিক্যাল ভ্যালুস, কমিটমেন্ট টু কম্পিটেন্স, এগুলো স্যার। অর্গানাইজেশন স্ট্রাকচার। কমিটমেন্ট তো এগুলো আসলে ইন্টারনাল কন্ট্রোলের না। হ্যাঁ, ইন্ডিপেন্ডেন্স অর্গানাইজেশনাল স্ট্রাকচার, ইন্ডিপেন্ডেন্স ইন্টারনাল কন্ট্রোল কিভাবে আমাকে একটু বুঝান। সক্রিয়ভাবে কাজ করতে পারছে কিনা, প্রভাব ছিল কিনা, ডাইরেক্টরদের প্রভাব ছিল কিনা। ডাইরেক্টরদের প্রভাব ছিল কিনা, হ্যাঁ সেটা হতে পারে। বাট সক্রিয়ভাবে কাজ করতে আমাদেরকে পারে এখানে নাই। আমাদেরকে এখানে কেস বেসিস একটু বেশি দেখতে হবে, এখানে কি প্রবলেমটা বলেছে এগুলোকে একটু বেশি দিতে হবে। যেমন একটা হচ্ছে সে 20 বছর ধরে কাজ করে, সে তাকে এডিশনাল দায়িত্ব দেয়া হয়েছে। তারপর হচ্ছে যে কি করেছে, উম আহ, এই যে দেখেন, সে একাই সেল জার্নাল বাইপাস করে দিল। তাহলে সে একাই সেল জার্নাল বাইপাস করতে পারে, তার মানে কি সে এককভাবে সব কাজ করছে, সেগ্রিগেশন অফ দ্য ডিউটি সেখানে ছিল না। আমরা বিকল্প ইন্টারনাল কন্ট্রোলের কিন্তু বিকল্প একটা মজার বিষয় বারবার কিন্তু পড়ে বিকল্প আসছিলাম তৈরি যে করতে একটা পারেন। একটা কাজ একটা কাজ মানে একটা টাচে হবে না। এই কারণে ব্যাংকে দেখে থাকবেন, যারা ব্যাংকের সার্ভিস নিতে চান, একজনের চেক রিসিভ করে, আরেকজনের চেক অনার করে, আরেকজনের চেক অথরাইজেশন দেয়, আরেকজনের ক্যাশ পেমেন্ট করে। এটা ইন্টারনাল কন্ট্রোল সিস্টেম। একজনের চেক নিল, সাথে সাথে সেই টাকাটা দিয়ে দিচ্ছে না, কারণ সেখানে ভুল হতে পারে, অন্য কোনো প্রবলেম হতে পারে। ইন্টারনাল কন্ট্রোল তো শুধুমাত্র ফ্রড ধরার জন্য না, ইরর ধরার জন্য। ইন্টারনাল কন্ট্রোল শুধু ফ্রড ধরার জন্য কিন্তু না, এটা একটা ফ্রড, এমবেজেলমেন্ট। শুধু ফ্রড ধরার জন্য কিন্তু না ইন্টারনাল কন্ট্রোল। ইন্টারনাল কন্ট্রোল ইরর ধরার জন্য। ইররটা হতে পারে কি, আনইনটেনশনাল ইররও তো হতে পারে, সো সেটা ধরার জন্য। হ্যাঁ, মূল তো কাজই স্যার এরর বের করা। হ্যাঁ, সো এই যে আমাদেরকে এইভাবে একটু ক্রিটিক্যালি থিঙ্কিং করতে হবে। জি বলেন বলেন, আমি শুনতে চাচ্ছি। স্যার তার মানে স্যার মনিটরিং, স্যার মনিটরিংটা স্যার ঠিক ছিল না স্যার। এখানে যে বড় প্রবলেমটা আমি দেখতে পাচ্ছি, যে তার উপর ওভার রেসপন্সিবিলিটি দেওয়া হয়েছিল, সে একাই সব করতো, তার মানে সে এগুলো করতে পারছে। মানে কোম্পানি এখানে স্যার বিকল্প সেগ্রিগেশন অফ তৈরি দ্য, করেন, তার না না বিকল্প বিকল্প তৈরি নেই, করে নাই। না তার বিকল্প বলতে কি, এখানে তাকে মানে সেগ্রিগেশন অফ দ্য ডিউটি যেটা আমরা বলি। স্যার আর ওভার, এই জায়গায় আরেকটা তারপরে কি বলা যায়, ওভার। ফাইন্যান্সিয়াল একুরেসি, যেমন আমি একটু যেটা বলি, ছিল না। হ্যাঁ, যেমন আমি একটু বলি, আইসিএমবি, আমি আপনাদেরকে এর আগেও বলেছি, এই যে আমি ক্লাস নিচ্ছি, আমার কাছ থেকে হয়তো বা কোশ্চেন তারা নেবে না, দেখেন, তাহলে আমার কি সুযোগ আছে আপনাদেরকে কোশ্চেন সম্পর্কে একটু মানে ইন জেনারেল ধারণা ছাড়া স্পেসিফিক ধারণা দেওয়ার? যদি মাস্ট আমার কাছ থেকে কোশ্চেন নিত, আমি কিন্তু আমার সুযোগ ছিল আপনাদেরকে স্পেসিফিক দেওয়ার। হুম। তো এই যে একটা কন্ট্রোলিং সিস্টেম বলেছে, যারা ক্লাস নেবে তাদের কাছ থেকে কোশ্চেনই নেবো না। কার কাছ থেকে কোশ্চেন নেবো শুধু সে জানবে, আর আইসিএমএব এর টপ অথরিটি জানবে। কোনো সুযোগ আছে আপনি ওই জায়গায় কোনো ইয়া করার? জাস্ট একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিলাম। সো ওকে, একটা সেগ্রিগেশন অফ রিক্রুটমেন্ট ডিউটিস। প্রসেস, হ্যাঁ একটা রিক্রুটমেন্ট প্রসেস, সে ধরনের আপনার কোম্পানি একটা রিক্রুটমেন্ট প্রসেস। আপনাকে যদি বলা হয় যে আপনি শুধু অ্যাডভার্টাইজমেন্টের দায়িত্বে থাকবেন, তার মানে আপনি শুধু অ্যাডভার্টাইজমেন্টই জানবেন। আরেকজনকে বলা হলো আপনি শুধু এই অ্যাপ্লিকেশন গুলো শর্টিং করার দায়িত্বে থাকবেন, এই সব কিন্তু এইচআর এর পার্সন। আরেকজনকে বলা হলো আপনি অ্যাপ্লিকেশন শর্টিং করার পরে আপনি ডাটা ডাটা ম্যানেজমেন্টের দায়িত্বে থাকবেন। আরেকজনকে বলা হলো আপনি এক্সাম ভেনু, আমরা যে একটা এক্সাম নেব এত অ্যাপ্লিকেন্টের এক্সাম ভেনু আপনার শুধুমাত্র দায়িত্বে থাকবেন। আরেকজনকে বলা হলো, আরেক কাউকে না, ওই কোম্পানির কাউকে বললো
হলো না। এবার থার্ড পার্টিকে বলা হলো আপনারা ওই পরীক্ষাটা কন্ডাক্ট করবেন। বিআইবিএম কে বলা হলো আপনারা এই পরীক্ষাটা কন্ডাক্ট করবেন। বিআইবিএম কাউকে চিনে না, আমিও চিনি না, আপনিও চিনেন না যে বিআইবিএম এই পরীক্ষা কন্ডাক্ট করবে কি করবে না। তাহলে এই যে যে ডিউটিটাকে যে আমি এইভাবে বিভিন্ন ভাবে করে দিলাম, এখন আপনার যত ক্লোজ সেই প্রতিষ্ঠানে থাকুক না কেন, আপনাকে এককভাবে কোনো ইনফরমেশন দিয়ে হেল্প করতে পারবে? সুযোগ আছে? এখন আপনি যদি সবই জানেন, প্রশ্ন ইচ এন্ড এভরিথিং যদি সব জানেন, তাহলে কিন্তু আপনার কিন্তু সেই জায়গায় প্রশ্ন লিক করার কিন্তু যথেষ্ট সুযোগ থাকবে। কোথায় সিট হবে, কারা পরীক্ষায় ডিউটি করবে, প্রশ্ন আহ কে করবে, প্রশ্ন আপনার কাছে ইচ এন্ড এভরিথিং সব। তো এখানে তো মিস্টার শান আমার মনে হয় সেটাই করেছে, সেগ্রিগেশন অফ দ্য ডিউটি ছিল না। ঠিক স্যার। ঠিক আছে, তো এই যে এগুলোই ছিল। দেখি আমরা দেখি, হ্যাঁ এই যে দেখি শর্টকামিং ইন দ্য ইন্টারনাল কন্ট্রোল সিস্টেম কি হতে পারে? ল্যাক অফ সেগ্রিগেশন অফ দ্য ডিউটি। মিস্টার শান হ্যান্ডেল মাল্টিপল অ্যাকাউন্টিং ফাংশন। সেই সেলস রেকর্ড করেছে, সে ক্যাশ রিসিপ্ট করেছে। দেখেন ক্যাশ রিসিপ্ট যদি একজন করে, সেলস রেকর্ড যদি আরেকজন করে, তাহলে বলেন যদি দুর্নীতি করতে চায় তাহলে দুইজন মিলে করতে হবে। এবার বুঝতে পারলাম, কারণ যে ক্যাশ রিসিপ্ট করছে সে জানতেছে না কত সেলস এর উপর, তার দায়িত্ব হচ্ছে শুধু ক্যাশ নেওয়া, ক্যাশটা সে মিলাবে। সে সেটা সে সেলস এর ক্যাশ নাকি সে অন্য কিছুর ক্যাশ, সে নাও জানতে পারে। ঠিক আছে, তো বেস্ট প্র্যাকটিসটা আপনি এখানে রিকমেন্ড করে দিতে পারেন। ডিফারেন্ট এমপ্লয়ি শুড হ্যান্ডেল রেকর্ডিং, অথরাইজেশন এন্ড কাস্টডি অফ ক্যাশ টু প্রিভেন্ট দ্য ফ্রড। সে 20 বছর ধরে আছে, তার মানে তাদের লিভ পলিসিতে কি আছে? জব রোটেশন আছে? নেই। তাহলে নো ম্যান্ডেটরি জব রোটেশন, এটা ছিল না। Mr. Shan worked in the same role for 20 years. He had unchecked control over financial process. তাহলে এবার আপনি রিকমেন্ডেশন দিতে পারেন, enforce job rotation and mandatory leave to detect irregularity. আচ্ছা, তার সেলস এর সাথে ক্যাশ মিলে নাই, তাহলে কি তার রিকনসিলিয়েশন সিস্টেম কি ছিল? উইক ছিল। তার ভেরিফিকেশন ইন্ডিপেন্ডেন্টলি হয়নি। ইভেন এটাও বলতে পারেন যে সেখানে সারপ্রাইজ অডিট সিস্টেম ছিল না। সারপ্রাইজ অডিট সিস্টেম ছিল না। সারপ্রাইজ অডিট নিয়ে কিন্তু আমি ইন্টারনাল কন্ট্রোলে আলোচনা করেছিলাম। হয়ে গেছে স্যার। ঠিক আছে, তো এইরকম জাস্ট মানে কেস রিলেটেড কয়েকটা জিস্ট জিনিস আপনি ইনপুট দিলেই হবে, দূর দিয়ে ঘুরবেন না, একদম টু দা পয়েন্টে। এই যে এটাও তো হয়েছে, ওভার রিলায়েন্স অন ট্রাস্টেড ইনস্টেড অফ কন্ট্রোল। আপনি কন্ট্রোল সিস্টেমের উপর আপনি কি করেন না, রিলাই করেন নাই। আপনি রিলাই করেছেন কে? সে ট্রাস্টেড লোক, সে অনেকদিন যাবত কাজ করে প্রতিষ্ঠানে, তার উপর রিলাই করেছেন। আপনি কোনো কন্ট্রোল মেকানিজম সেখানে ইমপ্লিমেন্ট করেননি। ঠিক আছে, প্লিজ একটু মিউট করবেন। ঠিক আছে, আচ্ছা এবার তাহলে আমাদের দেখেন এগুলো আমরা ইন্টারনাল কন্ট্রোলে পড়ে আসি। তরিকুল ইসলাম, প্লিজ আপনি একটু মিউট করবেন। এই তুই যে কথা বলিস না। দেখেন আমরা যখন এলিমেন্টস অফ ইন্টারনাল কন্ট্রোল পড়েছি, এটি হচ্ছে একটা আইডিয়াল কন্ট্রোল সিস্টেমের কম্পোনেন্ট বা বা কি বলবো এলিমেন্ট।
হ্যাঁ, কি কি থাকতে হবে সেখানে, সেগুলো না থাকায় মানে তখন কন্ট্রোল সিস্টেমটা কি করবে, ফেল করবে। এগুলো এই কম্পোনেন্ট গুলো যদি না থাকে তাহলে কন্ট্রোল সিস্টেম কি করবে, ফেল করবে। ঠিক আছে, তার মধ্যে দেখেন কন্ট্রোল অ্যাক্টিভিটিস, সেগ্রিগেশন অফ দ্য ডিউটি আমরা পড়েছি না, সেপারেশন, রেকর্ড কিপিং, কাস্টোডিয়ান, অথরাইজেশন, রিকনসিলিয়েশন, অথরাইজেশন। তাহলে কন্ট্রোল অ্যাক্টিভিটিস এর কি ছিল, সেখানে ল্যাকিং ছিল। ফিজিক্যাল কন্ট্রোল মানে সাডেন অডিট হয়নি। ঠিক আছে, যার কারণেই সেই ধরনের, তার মানে আমাকে এবার সেগ্রিগেশন অফ দ্য ডিউটি এগুলো করতে হবে, সুপারিশ আমরা সেগুলোই দেব। ফিজিক্যাল কন্ট্রোলিং কোন সিস্টেম থাকতে হবে, সাডেন অডিট থাকতে হবে, রিকনসিলিয়েশনের জন্য ইন্ডিপেন্ডেন্ট লোক থাকতে হবে। দেখেন আমরা আমাদের, আমি বলেছি লাস্ট ক্লাসে যে আসলে হুবহু কোনো কিছুই থাকবে না, বাট আমাদের আমরা যেগুলো মানে পড়ছি বা অলরেডি পড়া শেষ করলাম তার আলোকে আমরা কোনো কিছুকে কি করতে পারবো, আনসার করতে পারবো। আচ্ছা 2 নম্বরে কি আছে দেখি, সময় চলে যাচ্ছে। 2 নম্বরে কি বলছে, as an external auditor of the company, do you think the proper check and balance as well as continuous monitoring or happened in the company? Suggest recommendation to the company. Do you think proper check and balance as well as continuous monitoring or happened in the company? বলছে যে এক্সটার্নাল অডিটর হিসেবে আপনি কি মনে করেন যে প্রপার চেক এন্ড ব্যালেন্স এবং কন্টিনিউয়াস মনিটরিংটা কি সেখানে ঘটেছিল? ডেফিনেটলি না। সেটা যদি হতো তাহলে তো কি হতো, তাহলে তো এটা ডিটেকটিভ হতো, তাই না? তাহলে এজ এন এক্সটার্নাল অডিটর হিসেবে আপনি কি বলতে পারেন যে ম্যানেজমেন্ট ফেইল টু রিভিউ দ্য মিস্টার শানস ওয়ার্কস পিরিয়ডিক্যালি। পুর হুইসেল ব্লোয়ার মেকানিজম, সে যে 5 বছর ধরে দুর্নীতি করছে এটা কেউ বুঝতে পারলেও মুখ খুলে নাই। কেন? সে ফেয়ার ছিল, কারণ সে তো 20 বছর যাবত চাকরি করে, সে তো লয়াল, সে তো খুব ট্রাস্টেড লোক, তার বিরুদ্ধে কিছু বললে তো তারই চাকরি চলে যাবে, তাই না? Yes, sir. সে তো পুরাতন লোক, এরকম কিন্তু অনেকে বলে, বা সেটা নিয়ে কিন্তু অনেকে একটা ক্রেডিট নিতে চায় যে আমি এখানে অনেকদিন যাবত আছি, নিতে চায় না স্যার এগুলো বলে নেয়। কোম্পানিকে হ্যাঁ হ্যাঁ, ফুললি দেখেন ইউজ ভেরি করে। মাচ প্র্যাকটিক্যাল, স্টাডি গুলো খুব ইন্টারেস্টিং। সো তাহলে সেখানে হুইসেল ব্লোয়িং মেকানিজম ছিল না। আপনি এটাও বলতে পারেন, এটাও কিন্তু ইয়েতে বলতে পারেন, ওই যে ইন্টারনাল কন্ট্রোলের এই ক্ষেত্রেও কিন্তু স্যার বলতে পারেন, হ্যাঁ লো ফল ইন্টারনাল কন্ট্রোলের এখানেও আপনি এটা বলতে পারেন, কোনো সমস্যা নাই। আমি যে দিয়েছি এগুলো এগুলো আপনাকে দিতে হবে না, বাট আপনাকে লজিক্যাল জিনিসগুলো দিলেই হবে। এটা আপনি ইন্টারনাল কন্ট্রোলও দিতে পারেন, হুইসেল ব্লোয়িং। উইক আইটি কন্ট্রোল, দেখেন সফটওয়্যার সিস্টেম যদি থাকতো তাহলে কিন্তু হয়তো বা ডিটেক্ট হয়ে যেত, সেখানে হয়তো বা সেটা ছিল না। তাই রিকমেন্ডেশন কি দিবেন? ইমপ্লিমেন্ট করেন সেগ্রিগেশন অফ দ্য ডিউটি, অটোমেশন সিস্টেম, কন্ট্রোল সিস্টেম চালু করেন, এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং সিস্টেম চালু করেন, ক্যাশ অডিট, সারপ্রাইজ ক্যাশ অডিট চালু করেন, এগুলো বলতে পারেন। হুইসেল ব্লোয়ার পলিসি স্ট্রেনথেনিং করেন। আপনি যে প্রবলেম গুলো পেলেন এবার ওই প্রবলেম গুলোর আপনি কি দিতে পারেন, রিকমেন্ডেশন দিয়ে দিবেন, ওগুলোই বলবেন। নতুন আর তো কিছু নেই, আপনি প্রবলেম আইডেন্টিফাই করেছেন, সেই অনুযায়ী রিকমেন্ডেশন। এনফোর্স ম্যান্ডেটরি লিভ এন্ড জব রোটেশন, 3 বছর পর পর অবশ্যই কি করতে হবে, তার জব মানে ই হবে তার। ও আচ্ছা, এনফোর্স ম্যান্ডেটরি লিভ এটা কিন্তু ডিফারেন্ট ইস্যু। এটা হচ্ছে যে তাকে, তার যখন প্রবলেম কোনো কিছু হবে তাকে বাধ্যতামূলক ভাবে তাকে লিভ দেওয়া হবে, কারণ সে থাকা অবস্থায় প্রতিষ্ঠান তার বিরুদ্ধে ইনভেস্টিগেশন হবে না। আর জব রোটেশন, সে একই ডেস্কে একই জায়গায় সে বছরের পর বছর চাকরি করবে না। এনহ্যান্স বোর্ড ওভারসাইট, এটা তো একটা কমন সুন্দর কথা, আমরা সবসময় বলতে পারি এটা। বোর্ডের ওভারসাইট কে কি হতে পারে, বাড়ানো হতে পারে, কারণ ইন্টারনাল কন্ট্রোলের পলিসিটা বোর্ড করবে, সুতরাং তারা যদি বেশি করে। সো আমরা কনক্লুশন এসে বলতে পারি, the fraud occurred due to the weak internal control,
lack of oversight and over reliance on a single employee, lack of separation of the duty. The motion PLC must automate control, enforce segregation of the duty and conduct surprise audit to prevent future fraud. এটাই হচ্ছে বিজনেস লিডারের দায়িত্ব, ফিউচার ফ্রডকে প্রিভেন্ট করা। যা হয়েছে তো হয়ে গেছে, এটা নিয়ে আর পড়ে থাকলে বসে থাকলে হবে না। এটা যদি সুযোগ থাকে আপনি পানিশমেন্ট দিবেন, মামলা মোকদ্দমা করবেন, কি করবেন সেটা আলাদা। সেটা আপনার পরামর্শ নিবেন প্রতিষ্ঠানের যে চিফ ল অফিসার আছে তার সাথে পরামর্শ নেবেন, তাদের দায়িত্ব। এমবাজলমেন্ট হয়েছে, এবার পরবর্তী দায়িত্ব হচ্ছে আইনগত যে দায়িত্ব তারা নেবে। বাট এজ এ বিজনেস লিডার হিসেবে আপনি কি করবেন বলেন? কোথাও কোনো প্রবলেম আছে বা কারো কোনো আরো ভালো সাজেশন আছে এই কেস স্টাডিতে? হ্যাঁ, এগুলো তো স্যার লজিক্যাল পয়েন্ট, স্যার মাথায় আসে না স্যার অনেক কিছু। স্যার এই কেসটার অ্যানালাইসিসটা স্যার খুবই মানে টু দা পয়েন্ট স্যার। আমরা স্যার টু দা ইন্টারনাল পয়েন্ট, কন্ট্রোলের হ্যাঁ প্লিজ ক্যারি অন। স্যার আমরা আমরা স্যার যে মানে কন্টেন্ট গুলো পড়লাম সেগুলো স্যার আমি আর কি বলছিলাম যা মনে হচ্ছিল, কিন্তু আপনার যে অ্যানালাইসিসটা দেখলাম স্যার একদম মানে স্পেসিফিক একেবারে। হ্যাঁ, মানে বেশি কথা নাই কিন্তু পয়েন্টটা ওইটাই। না, হ্যাঁ এটা ঠিক আছে, ঠিক হ্যাঁ আছে। বেশি কথা আসলে আমরা বলবো না, আর পয়েন্টে যাব। আর হচ্ছে ইন জেনারেল কথা বলবো, একেবারেই বলবো না তা না। যেমন এই যে 6 নাম্বারটা একটা ইন জেনারেল কথা, এটা সব জায়গায় বলতে পারি। ইন্টারনাল কন্ট্রোল ফেল করেছে, আপনি কি সুপারিশ দিবেন? আপনার বোর্ডের ওভারসাইট বাড়ানো, বোর্ডের সুপারভিশন বাড়ানো, বোর্ড অফ ডাইরেক্টরদের কারো যেন সুপারভিশন বাড়াতে পারে, তাই না? সো এটা আমরা বলতে পারি। এগুলো একদম 6 নাম্বারে এসে বলবেন, 1 নাম্বারে এটা না, ঠিক আছে? আচ্ছা, আর হচ্ছে যে যখনই এই ধর মানে কোশ্চেন অ্যানালাইসিস এর ক্ষেত্রে খুব ক্রিটিক্যালি থিঙ্কিং করবেন, কোশ্চেন গুলোকে ভাগ করে করে ছোট ছোট করে, হ্যাঁ মূল জায়গায় এমফাসাইজ দিবেন, তাহলে লিটারেচারে চলে যাবেন। যখনই যে কোনো, যেমন এই কোশ্চেন সলভ করতে যে আমার ইন্টারনাল কন্ট্রোলের যখন শর্টকামিং, সরি আমি একটু পরে কোশ্চেনটা নিচ্ছি, ইন্টারনাল কন্ট্রোল সিস্টেমের যখন শর্টকামিং বলেছে, তাহলে আমাকে থিঙ্কিং করতে হবে, আমার ব্রেনে হিট করতে হবে ইন্টারনাল কন্ট্রোল, ভালো ইন্টারনাল কন্ট্রোল বলতে কি বুঝি। সেটা যদি আমি না বুঝি তাহলে কি আমি শর্টকামিংটাকে আমি আইডেন্টিফাই করতে পারবো? একটা স্ট্রং ইন্টারনাল কন্ট্রোল সিস্টেম যদি আমি না বুঝতে পারি যে কোনটাকে আমি স্ট্রং ইন্টারনাল কন্ট্রোল সিস্টেম বলবো, তাহলে আমি একটা ইন্টারনাল কন্ট্রোল সিস্টেমের যে কি লো ফল আছে, কি শর্টকামিং আছে, কি লিমিটেশন আছে, নেভার উই ক্যান আইডেন্টিফাই। হ্যাঁ সরি, বলেন, কে যেন একটা প্রশ্ন করছিলেন। স্যার হ্যালো হ্যাঁ সরি, প্লিজ বলেন। স্যার, আমাদের একাধিক কেস ভাই নিয়ে তুই ক্লাস আলোচনা না করে করা হোস্টেল যায় হোস্টেল কিনা স্যার করতেছিস একটু। বেশি তুই। কত সুন্দর ক্লাস নিচ্ছে স্যার। জি বলেন, একজন বলতে গিয়েছিলেন মনে হচ্ছে, আবার ওভারল্যাপিং বলতে হয়ে। চাচ্ছি যে একাধিক কেস নিয়ে আলোচনা করা যায় কিনা স্যার। হ্যাঁ করা যায়, কেন করে, আমাদের এই যে পরবর্তী ক্লাসগুলোতে সব কেস স্টাডি আর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এগুলো আলোচনা আমাদের শেষ। আজকে কিন্তু ক্লাস কর্পোরেট ক্লাস গভর্নমেন্ট লিটারেচার শেষ, ক্লাসে লিটারেচার জয়েন কর। শেষ। ঠিক আছে, দেখেন এই যে থিওরি যে কোশ্চেন গুলো আছে, এই যে দেখেন ডি নাম্বারে, দেখেন তো এটা আমরা পড়েছি কিনা বলেন। Explore the framework such as COSO for designing comprehensive control system that cover governance, risks and compliance. করেছি আমরা? স্যার কসো মডেলের যেটা ইয়ে না স্যার, হ্যাঁ কসো মডেল ফ্রেমওয়ার্কটাই, জাস্ট ফ্রেমওয়ার্কটা দিয়ে দিবেন। কিন্তু এখানে একটা কথা বেশি দিয়েছে, ইভেন কথাটা আপনাকে হেল্প করবে। আলটিমেটলি কসো মডেলের অবজেক্টিভটা কি? গভর্নেন্স কে এনশিওর করা, রিস্ক কে মিনিমাইজ করা, কমপ্লায়েন্স কে কি করা, ইমপ্লিমেন্ট মানে
হ্যাঁ ইমপ্লিমেন্ট করা আর কি। এক্স্যাক্টলি, এটা জাস্ট আপনাকে একটু এক্সট্রা করে দিয়েছে ফর ডিজাইনিং। কসো মডেল ওইভাবেই ডিজাইন করা হয়েছে, কারণ কসো মডেল সুপারিশ করেছে কারা? ওয়ার্ল্ডের যত ভালো ভালো অ্যাকাউন্টিং রিলেটেড অর্গানাইজেশন আছে তারাই এই কসো মডেল বিল্ড আপ করেছে, কারণ তারা তো অডিট নিয়ে কাজ করেছে, কন্ট্রোল নিয়ে কাজ করেছে, কাজ করে তারা এত এক্সপিরিয়েন্স, তারা মনে হয়েছে যে আমার এরকম যদি একটা ফ্রেমওয়ার্ক দাঁড় করায় তাহলে যেখানে আমার সবচেয়ে আচ্ছা, তো আমার সেখানে রিস্ক মিনিমাইজ হবে, আমার গভর্নেন্স এনশিওর হবে, এই এগুলো বলেছে। তারপর দেখেন হাউ ক্যান কোম্পানি ইন্টিগ্রেট রিস্ক ম্যানেজমেন্ট, আমরা এগুলো করেছি, ইনটু স্ট্র্যাটেজিক সাকসেসিভ প্ল্যানিং টু এনহ্যান্স ডিসিশন মেকিং এন্ড লং টার্ম সাস্টেনেবিলিটি। এটা মানে একদিন আলোচনা করেছিলাম। দেখি ডিসকাস দ্য টুলস এন্ড প্রসেস দ্য রিস্ক ম্যানেজমেন্ট কমিটি ক্যান ইউজ সাচ এস রিস্ক ড্যাশবোর্ডস, রেগুলার রিস্ক রিপোর্টস এন্ড ইন্টারনাল অডিটস, অ্যানালাইজ টুলস এন্ড প্রসেস দ্য রিস্ক ম্যানেজমেন্ট কমিটি। হ্যাঁ, আমাদের রিস্ক ম্যানেজমেন্ট যে কমিটি, সেই কমিটিটা সেই কমিটির কি ফাংশনটা আমরা কিন্তু সেটা পড়েছি, যে রিস্ক ম্যানেজমেন্ট কমিটি কিভাবে কাজ করবে, কিসের জন্য কাজ করবে, আপনার রিস্ককে মিনিমাইজ করার জন্য, সাচ এস রিস্ক ড্যাশবোর্ডস, রেগুলার রিস্ক রিপোর্ট এন্ড ইন্টারনাল অডিট। একটু আপনাকে আরো লেজ লাগিয়ে দিয়েছে, ভালো করেছে, এগুলো হেল্প করে তারা কিভাবে ইউজ করতে পারে, কি কি টুল ইউজ করতে পারে রিস্ক ম্যানেজমেন্ট কমিটি। রিস্ক ম্যানেজমেন্ট কমিটিতে একটা ইন্টারনাল কন্ট্রোল টুল ইউজ করতে পারে। তারপর মানে আচ্ছা, এই একটা প্রশ্ন আমি আপনাদেরকে করব, দেখি আপনারা এটাকে কি দিতে পারেন আনসার। এই এটা দেখি কার মনে আছে। অ্যানালাইজ দ্য শিফট ফ্রম শেয়ার হোল্ডার সেন্ট্রিক টু স্টেক হোল্ডার সেন্ট্রিক গভর্নেন্স মডেল। এটাই কিন্তু প্রশ্নটা শেষ। এই হোয়ার দিয়ে আপনাকে ইজি করে দিয়েছে কিভাবে আপনি আনসার করবেন, বুঝতে পারছেন? এই জায়গাটাতে এই যে এতটুকু আপনাকে হেল্প করছে আইসিএমবি আপনাকে আনসার করার জন্য। আর এই জায়গাতে কিন্তু শেষ করে দিয়েছে প্রশ্নটা, অ্যানালাইজ দ্য শিফট ফ্রম শেয়ার হোল্ডার সেন্ট্রিক টু স্টেক হোল্ডার সেন্ট্রিক গভর্নেন্স মডেল। বলেন তো এটা আমরা পড়েছি কি পড়ি নাই? কনসেপ্ট চ্যাপ্টারে পড়া হয়েছে। এটা পড়া হয়েছে স্যার। সব ভুলে গেছে, পড়া হয়েছে এত বলেন তাহলে পরেরটা এটা কি? স্যার, পরেরটা দিয়ে বুঝলাম, কিন্তু স্যার এই প্রথমের স্যার শেয়ার হোল্ডার হ্যাঁ সেন্ট্রিক টু স্টেক হোল্ডার সেন্ট্রিক হ্যাঁ এটাই একটু হ্যাঁ স্যার। হ্যাঁ, সেন্ট্রিক শব্দটা কিন্তু আমরা পড়ি, তাই না? জি স্যার, পরেরটা হ্যাঁ স্যার সেন্ট্রিক, পরেরটা পড়া হয়েছে। হ্যাঁ হ্যাঁ পরেরটা, এখানে পরেরটা হচ্ছে আমার, জি বলেন। আমরা যে এজেন্সি থিওরি পড়ছিলাম ওখানে শেয়ার হোল্ডারের ইন্টারেস্টটাই দেখা হয় ওখানে। ওটার এক্স্যাক্টলি, থেকে আমরা ওইখান থেকে স্টেক হোল্ডার শিফট করে, শিফট করতে চাচ্ছি। এক্স্যাক্টলি স্টেক এক্স্যাক্টলি। হোল্ডার বলতে অন্যান্য আদার যে সংশ্লিষ্ট আছে, এমপ্লয়ি আছে, হ্যাঁ এই সাপ্লায়ার্স যে আছে, কাস্টমার কমিউনিটি কাস্টমার এন্ড দ্য কমিউনিটি, এনভায়রনমেন্ট, রাইট রাইট এদের রাইট সবার রাইট। স্বার্থটা দেখার জন্য আর কি এই দেখেন, বিষয়ে। হ্যাঁ এই তো সেম জাস্ট ওইটাই। তার মানে এজেন্সি থিওরি থেকে আমরা স্টেক হোল্ডার থিওরি, সেটাকে আমরা ডাইরেক্ট কি বলবো, স্টেক হোল্ডার থিওরি ছিল। এই যে এজেন্সি থিওরি থেকে স্টেক হোল্ডার থিওরি যে শিফটিং করলাম, মাঝে কিন্তু আমি অনেক আলোচনা করেছিলাম কেন আমরা শিফটিং এ যাচ্ছি। এখন যা পড়িয়েছি হুবহু ওইভাবে তো প্রশ্ন হবে না যে আপনি এজেন্সি থিওরি কাকে বলে বলেন, আর এই লেভেলে তো এই প্রশ্ন হবে না, ঠিক আছে? ঠিক আছে, আজকে এই পর্যন্ত। আমরা নেক্সট ক্লাস তাহলে আমাদের কবে হবে? নেক্সট ক্লাস হবে আমাদের 11 তারিখ, তাই না? 11 তারিখ হবে ইনশাআল্লাহ। স্যার, জব রোটেশন নিয়ে একটা প্রশ্ন ছিল। শিওর। স্যার, অনেক সময় আমরা দেখি জব রোটেশনের কারণে আমাদের অ্যাজ ইউজুয়াল যে অ্যাক্টিভিটিস গুলো থাকে সেগুলা
একটু ডিলে হয়ে যায়, যার কারণে আমাদের অনেকগুলা ডেডলাইন মিস হয়ে যায়। তো সেক্ষেত্রে এই জব রোটেশনটা কতটুকু যুক্তিযুক্ত, আমরা কিভাবে এটাকে রিলাই করব? হ্যাঁ, এখন অ্যাকচুয়ালি সবকিছুরই প্রস এন্ড কনস আছে। জব রোটেশনের এটা আপনি যেটা বলেছেন যে একজন একটা ডেস্কে 3 ইয়ার্স জব করছে, তো এখন যদি তাকে অন্য ডেস্কে দেয়া হয় তাহলে সেই কাজগুলো হচ্ছে যে আরেকজন আসলে সেটা ডিলে হতে পারে, কোনো ডেট মিসিং হয়ে যেতে পারে। এই কারণে আপনার যে টপ ম্যানেজমেন্ট তারা কিছু স্ট্র্যাটেজি নেয়। স্ট্র্যাটেজিটা কেমন দেখবেন, আপনার যখন জব রোটেশন হয় বা ট্রান্সফার হয়, আপনার কাছে যে অফিসারটা আসে, আসার পরে তাকে কাজ বুঝিয়ে দেয়, সবকিছু ওকে করার পরে দেন আপনাকে সেখান থেকে রিলিজ দেয়। ট্রান্সফার কিন্তু হয়ে গেছে, বাট রিলিজ কিন্তু তখন হয় না। এম আই ক্লিয়ার? জি স্যার, বুঝেছি। হ্যাঁ, তাকে সবকিছু বুঝিয়ে দেওয়া, ডেডলাইন সম্পর্কে বুঝিয়ে দেওয়া। হ্যাঁ, সবকিছু যে আপনি সব রিমাইন্ডে দিয়ে যাবেন, দেখেন এই ডেডলাইন আছে, এই আমাকে ভ্যাট সার্টিফিকেট পেমেন্ট করতে হবে, এই করতে হবে, যা কিছু আছে ওভারঅল। ঠিক আছে, আর সেও যে যেখান থেকে আসছে সেও তো যে কিছু জেনে থাকবে। ঠিক সিমিলার ওয়েতে এই প্রবলেমটা সলভ করা হয়। আপনারা এখানে তো জব করেন, আপনারা খেয়াল করে দেখবেন যে এইভাবে আপনাকে এই জিনিসটাকে সলভ করা হয়। বলেন, আরো একটু আহ, স্পেসিফিকলি বলেন। স্যার, যেমন একটা আমার নিজের পার্সোনাল ব্যক্তিগত ক্ষেত্রে আমি যখন সার্টিফিকেট তুলতে যাই, তো যিনি সিগনেচার করবে অফিসে, তার যেই মাসে তিনি চলে যাবেন সেই মাসেই তার ট্রান্সফার হয়ে গেছে আগে, কিন্তু তিনি এখনো জব সেক্টরটা মানে লিভ করেননি, কারণ ওনার বেশ কিছু কাজ জমা হয়েছিল। কিন্তু তিনি আর কাজটা করেনি, না আমাকে বাধ্য হয়ে পরবর্তী মাসে গিয়ে সার্টিফিকেটটা নিতে হলো। তাকে অফিসে পাওয়াই যায় না। না, তো এই এটা হচ্ছে যে বিষয়টা এটা, না এটা হচ্ছে তার লিমিটেশন তো না, এটা হচ্ছে ম্যানেজমেন্টের লিমিটেশন। ম্যানেজমেন্ট আপনাকে যখন এই সার্ভিসটা দেবে, ওই প্রতিষ্ঠানের অ্যাডমিনিস্ট্রেশন যখন আপনাকে সার্ভিসটা দেবে, তাদের উচিত ছিল যে আপনার সার্ভিসটা আনইন্টারাপ্টেড রাখা, কন্টিনিউ রাখা। আমার ম্যান চেঞ্জ হতে পারে, এই জন্য সার্ভিস কখনো যেন কি না হতে পারে, সার্ভিস কখনো যেন হ্যাম্পার্ড না হতে পারে। সুতরাং সেটা তাদের উচিত ছিল। সে জায়গায় কাকে রিপ্লেস দেবে, কিভাবে সার্ভিসটা কন্টিনিউটি রাখবে, এটা তাদের উদাসীনতা বা তাদের লিমিটেশন, সেটা আলাদা স্যার, ইস্যু। কিন্তু স্যার মডার্ন অর্গানাইজেশন গুলো তো ফলো করে বিকল্প এমপ্লয়ি। অবশ্যই একজনের ডেফিনেটলি, কাজ ডেফিনেটলি এটাই ওয়ান করতে এমপ্লয়ি হবে। সেন্ট্রিক আপনার অবশ্যই হবে না। আপ- আপনি কাস্টমার কাস্টমার রেসপন্সিবিলিটি যদি ফিল করেন, আপনি যদি আহ, আহ, সেটাকে করলে আপনাকে অবশ্যই আপনার সার্ভিসটাকে কন্টিনিউটি সেটাকে আপনি রাখতে হবে। আপনার ইন্টারনাল ইস্যু, আপনি কাকে ট্রান্সফার করেছেন এটা আপনার ইস্যু। আপনি এজ এ কাস্টমার হিসেবে আপনি সার্ভিস চাবেন, আপনি বুঝতেই পারবেন না একটা নতুন মানুষ এসে আপনাকে সার্ভিস দিচ্ছে। এটা হচ্ছে ভালো প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য। এটা গভর্নমেন্ট প্রতিষ্ঠানগুলো এরকম ল্যাপসাস গুলো বেশি থাকে। এই জন্য তো গভর্নেন্স নাই। হ্যাঁ, হ্যাঁ, আমি গভর্নমেন্ট গভর্নমেন্ট প্রতিষ্ঠানে ফলো প্রতিষ্ঠানের করে। কথা বলছি গভর্নেন্স, মূলত। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, এগুলা গভর্নেন্স কম, ওখানে বেশি হয়, গভর্নেন্স, এখানে গভর্নেন্স নাই। গভর্নেন্স নাই। আমি এমনও ফেস হ্যাঁ, করছি স্যার, যে জি। জিএম অর্ডার করলে একজন পিয়ন কাজ করে না। মানে কি একটা অবস্থা! And সে বলতেছে আমি তো এখানে আর সিগনেটরি অথরিটি না, আমি কেন সাইন করব, আমাকে তো ট্রান্সফার করে দেওয়া হয়েছে। ঠিক আছে, তো জি এই স্যার। কারণে সে কাজ করছে না। এখন ওই প্রতিষ্ঠানের উচিত ছিল যে যে সিগনেটরি অথরিটি তাকেও রাখা, আর যে কাজটা জানে তাকেও রাখা, দুইটাকে একটা কম্বাইন করে কাস্টমার সার্ভিসটাকে কন্টিনিউ রাখা। স্যার, জি বলেন। স্যার আমার আমার কোম্পানিতে যেটা হয়েছিল, কিছুদিন আগে অডিট হয়েছে। অডিট হওয়ার পরে নতুন অনেক চেঞ্জ এসেছে। হ্যাঁ, তো সেটা একেবারে চোখে লাগার মতো। যেমন আগে হচ্ছে অফিসে 9টার কাছাকাছিতে আমাদের বের করে দিত। ঠিক আছে, আমাদের একটা কমপ্লায়েন্স আছে যে 9টা পর্যন্ত যদি হয় তাহলে আমাদেরকে আর কি অ্যাডিশনালি ডিনার কনভেনিয়েন্স একটা অ্যালাউ করে, কিন্তু আমাদের 8টা হ্যাঁ, 40 বা হ্যাঁ, সাড়ে 8টায় বের করে দেয়। ঠিক আছে, হ্যাঁ, এখন দেখা যাচ্ছে যে অ্যাপ্লিকেন্ট বা আমাদের কাস্টমারের আর কি বেসিসে একটা হিসাব থাকে যে এত অ্যাপ্লিকেন্ট বা এত কাস্টমার ডিল করলে এত সময় হয়তো লাগতে পারে। কিন্তু যেদিন দেখা যাচ্ছে যে মানে 8:30টায় ছাড়ছে, যত অ্যাপ্লিকেন্ট আসছে অন্য দিন তার
1/3 আসছে কিন্তু যাচ্ছে 7:30 বা 8টায়। তো এটা নিয়ে অডিটর মানে খুব মানে আর কি নেগেটিভ একটা ফিডব্যাক দিয়েছে। তারপরে এখন থেকে মানে আমাদেরকে অ্যাপ্লিকেন্টের কাউন্টের উপরে বা কাস্টমারের কাউন্টের উপরে আমাদেরকে এখন টাইম ব্যারিয়ার দিয়েছে। আর একটা জিনিস আমি নোটিস করেছি যেটা এখনো কিছু হয় নাই, কিছু এমপ্লয়ি আছে যারা মানে দিনে 2 ঘন্টা কাজ করে আর বাদ বাকি সময় গল্প করে কাটায় দেয়। আর যারা আমরা নতুন আছি তাদের উপরে আর কি মাঝে মাঝে খবরদারি করতে আসে যে কি করছেন, এখনো কিছু করলেন না, বেরোতে হবে তাড়াতাড়ি। ঠিক আছে, আবার তারাই দেখা যাচ্ছে 5টার পরে 5টার পরে তারা আবার দেখা যাচ্ছে যে একেবারে কাজ নিয়ে বসে গেছে। চলে যাচ্ছে। কাজটা ও মানে আচ্ছা, কাজ হ্যাঁ। মানে আমরা দাঁড়াই আছি, তারা কাজ নিয়ে বসে গেছে। কি কাজ? এক্সেলে ওনাদের সামেশন করতে হবে, পার্সেন্টেজ বের করতে হবে। এটার জন্য আবার আরেকজনের হেল্প লাগে। মানে সিনিয়র তো আমরা কিছু বলতেও পারি না, মানে কি একটা হাস্যকর ব্যাপার স্যাপার। আর এখন আমাদের কোম্পানিতে এরকম রুল আছে যে রোটেশন, কিন্তু তারা কয়েকজন পার্টিকুলার ওই কয়েকজন আর কি রোটেশনের যেই হয় অন্য এমপ্লয়ি দিয়ে আর কি রোটেশন করায় দেয়। ঠিক আছে, তো মানে আমি বুঝতে পারছি না যে আসলে হুইসেল ব্লোয়িং করতে হবে কিনা, কিন্তু আমি তো নতুন জয়েন করছি, এখনো প্রভিশন শেষ হয় নাই। না না সুতরাং হুই- হুইসেল ব্লোয়িং এ যেন না, হ্যাঁ? ওগুলো নতুন জয়েন করছেন, এখন প্রতিষ্ঠানে অনেক ঝামেলায় পড়ে যাবেন। ক্রিটিক্যাল ইস্যু। আচ্ছা আচ্ছা। হুইসেল ব্লোয়িং এর কনসেপ্টটা আপনার তো টপ ম্যানেজমেন্ট তো জানে না। আপনার যে হুইসেল ব্লোয়িং করতে যাবেন, তো করে তো আপনি বিপদে পড়তে যাবেন। ঠিক আছে, এই কনসেপ্টটা তো তাদের থাকতে হবে যে হুইসেল ব্লোয়িং হলে এটা আমার জন্য ভালো হচ্ছে, আমি তার সিকিউরিটি দেব। এই ধরনের পলিসি যে একজন ভাই গত ক্লাসে বললো না স্যার, আমাদের দেশে এরকম কোনো আছে কিনা, কোনো রেগুলেটরি অথরিটির কোনো ডিরেকশন আছে কিনা। রেগুলেটরি অথরিটির কোনো ডিরেকশন নাই, এটা কোম্পানির যেহেতু ইন্টারনাল ইস্যু, তারা নিজেদের ওয়েলবিং এর জন্য, ওয়েলফেয়ার এর জন্য তারা এটা ওপেন রাখতে পারে। তো কোম্পানি যদি কখনো ফিল করে আপনাকে ডেকে নিয়ে বলবে, বলেন আপনার দপ্তর, বলেন আপনি কি মনে করছেন, কিছু সাজেশন দেন, ওখানে কি প্রবলেম হচ্ছে বলেন, দেন ইউ ক্যান ওপেন ইউর সেলফ অ্যাবাউট দিস। স্যার আমাদের আলাদা আলাদা পোর্টাল আছে, মানে মাল্টিনেশনাল কোম্পানি তো কিন্তু এটা আর কি মানে কিভাবে বলি, মানে কোম্পানির নাম না নিয়েই বলি। মানে বিষয়টা হচ্ছে যে মাল্টিনেশনাল কোম্পানি তাদের সবকিছু আছে, যে স্পিক আপ, তারপরে হচ্ছে মানে নিউ আইডিয়া জেনারেট করার জন্য আলাদা আলাদা পোর্টাল তাদের আছে। হ্যাঁ, ফ্যাসিলিটি গুলো তাদের আছে, কিন্তু কথা হচ্ছে যে আমি মার্ক হয়ে যাব কিনা আমি সেটা নিয়ে একটু টেনশনে আছি, কারণ এর সাথে আমাদের ইনসেনটিভের কিছু ইস্যুজ আছে। দেখা যায় যে সিনিয়র বলে তার মনে করেন যে 5জন অ্যাপ্লিকেন্ট আসে, তাদেরকে আমরা ইনসেনটিভ মানে যে ভ্যালুয়েটেড সার্ভিস আছে সেগুলো অফার করতে পারি না বা তাদের কাছে নিতে পারি না। তার মানে 5জনের কাছ থেকে না নেওয়াতে আমার মানে প্রায় 1,000 টাকা মনে করেন যে আমার ইনসেনটিভ কম আসবে এট দা এন্ড। হ্যাঁ, তো আচ্ছা, এর কিছু কিছু ব্যাপার আছে। এখন সেইটা না নিয়ে দেখা যাচ্ছে ওই অ্যাপ্লিকেন্টের সাথে যদি আউটসাইডে সেট আপ করে ফেলে, তো দেখা যাচ্ছে যে 8,000 টাকা আমাদের সার্ভিস চার্জ, দেখা যাচ্ছে যে সে ওখান থেকে 2,000 টাকাও যদি নেয় তাহলে তো 5জনের কাছে তো 10,000 নেয়, সেখানে আমরা তো মাত্র 1,000 পেতাম মানে পার এমপ্লয়ি। আচ্ছা, আচ্ছা। তো এটা আর কি বিজনেস পার্সপেক্টিভে তারা আর কি বেনিফিট নিচ্ছে, যেটা মনে হচ্ছে যে আমরা কিছু বুঝি না। হ্যাঁ, তো এই জায়গায় আপনি কর্পোরেট গভর্নেন্স এর পার্সপেক্টিভে থিঙ্কিং করেন তো, যে এখানে কোথায় গভর্নেন্স ফেল করছে, ইভেন গভর্নেন্স এর কোন উইংটা ফেল করছে, এইভাবে থিঙ্কিং করবেন। দেন সুযোগ পেলে টপ ম্যানেজমেন্টকে অ্যাডভাইস করবেন। স্যার, আরো একটা ইনফরমেশন বলতে পারি যে আমরা না কখনো মানে আইডি কার্ডের রিবন বা আমরা কোন প্রতিষ্ঠানে চাকরি করি এটা আউটসাইডে বলিও না, মানে আমি আপনার সাথে বলছি না, মানে আমার সোশ্যাল মিডিয়াতে পাবে না, এটা কোম্পানির পলিসির ভেতরে আছে, আমরা কখনো শেয়ার ঠিক করতে আছে, পারবো না। ঠিক আছে, হতে পারে। তো ঠিক আছে, আমরা এখানে বিভিন্ন কেস দেখছি, তারপরে শেয়ার কোম্পানি নাম বলার দরকার নেই। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই, নেক্সট ক্লাসে আবার দেখা হবে। ওকে স্যার, আসসালামু থ্যাংক ইউ আলাইকুম। স্যার, দেখা হবে স্যার আশা ওকে, করি। ওকে, আল্লাহ হাফিজ, বাই বাই। ওকে। আসসালামু আলাইকুম স্যার।